নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলের শুভকামনা করে আজকের গল্প পর্ব শুরু করছি। আজ আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাবো যার অস্তিত্ব ভারতবর্ষের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর যতদিন ভারতের অস্তিত্ব থাকবে তিনি অমর হয়ে থাকবেন আমাদের মাঝে এমনি করেই। কেন বলছি এই কথা, গল্পটি শেষ পর্যন্ত শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে আমার চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ানোর অনুরোধ। মগধের রাজগৃহ। দুটি 8 থেকে 10 বছরের বালক উঠানে নিজেদের মধ্যে খেলায় মগ্ন। কিছু বৌদ্ধ ভিক্ষুক হঠাৎ করে গৃহদ্বারে এসে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। চমকে উঠে খেলার মগ্নতা ভেঙে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে দেখে দুই বালকের একজন তাদের খেলার মাটি থেকে দুমুঠো মাটি নিয়ে ছুটে গিয়ে ভিক্ষুকে ঝুলিতে দিলেন, আর সেই মাটি ভীষণই নিষ্ঠা ভরে গ্রহণও করলেন ভিক্ষুক, এবং বালকটির মাথায় হাত রেখে বললেন, এই সমগ্র মাটি তথা ভূমির একচ্ছত্র অধিপতি হবে তুমি আগামী 1 থেকে 2 শতাব্দী বছরের মধ্যেই। সেই বৌদ্ধ ভিক্ষুক আর অন্য কেউ নয়, স্বয়ং ভগবান বুদ্ধ। তার আশীর্বাদে ঘটলেও তাই। অর্থাৎ 304 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পুনর্জন্ম নিয়ে আবার ফিরে এলেন ওই বালক মৌর্য বংশের উত্তরসূরি রূপে। মৌর্য রাজবংশের দ্বিতীয় শাসক বিন্দুসার আর চম্পাদেশের রাজকন্যা সুভদ্রাঙ্গীর কোল আলো করে জন্ম নিল অখণ্ড ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্রাট, দেবনাম প্রিয় প্রিয়দর্শী সম্রাট অশোক। কিন্তু জন্মলগ্ন থেকেই প্রকট হলো এক ভীষণ সমস্যা। জন্মলগ্ন থেকেই ভীষণ কুৎসিত রূপ নিয়ে জন্ম নিল অশোক। গায়ের চামড়া ভীষণই রুক্ষ, কদাকার। সম্রাট বিন্দুসার দেখে তো অবাক। পুত্রের রূপ দেখে অগ্রাহ্য করে বসলেন তিনি। এ ছেলে রাজ সন্তান কেমন করে হতে পারে? কিভাবে সম্ভব হবে এই ছেলেকে যুবরাজ রূপের গ্রহণ করা? রাজা পরিত্যাগ করে বসলেন পুত্র অশোককে। ভুলে গেলেন তিনি মানুষের পরিচয় তো তার কর্মে, তার মনুষ্যত্বে বিচার্য, রূপে তো নয়। জন্মলগ্ন থেকেই পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন শিশু অশোক। মা সুভদ্রাঙ্গী তাই পুত্র অশোককে নিয়ে আরও বেশি করে সচেতন, আরও পজিটিভ হয়ে গেলেন, আর তাই তেমনি করেই অশোককে মানুষ করতে শুরু করলেন, যাতে বড় হয়ে পিতৃ পরিত্যক্ত অশোক কোনো বিপদে না পড়ে, কারুর দয়ার দানের প্রত্যাশাও যেন না করতে হয় তাকে। এ বিষয়ে পিতামহ সম চাণক্যকে পাশে পেলেন তিনি। আবারও চাণক্য পিতামহ চন্দ্রগুপ্তের মতো করেই প্রশিক্ষণ দেওয়া শুরু করলো বালক অশোককে। শুরু হলো অস্ত্রবিদ্যা, রাজনীতি, যুদ্ধনীতি সহ আরও বিবিধ বিষয়ের পঠন পাঠন ও চর্চা পর্ব। কিন্তু পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে শিশু মনের গভীরে জন্মাতে থাকলো জেদ, ক্ষোভ, অসীম বেদনা আর অভিমান। যেখানে আর সকল ভাতৃদ্বয় রাজ সুখে আদরে আবদারে মানুষ হচ্ছে, সেখানে সে শুধুমাত্র বিড়ম্বনা আর চরমতম দুঃখ বেদনার মধ্যে। স্বভাবতই জন্মাতে শুরু করলো শিশু মনে পিতার প্রতি, ভাতৃদ্বয়দের প্রতি ক্ষোভ, হিংসা। চাণক্য সেই ক্ষুব্ধ মনে আরও আরও ঘৃতাহুতি দিতে থাকলেন, যাতে সে আরও কঠোর মানব শরীরে রূপান্তরিত হতে পারে। এইভাবে খুব অল্প বয়সেই বালক অশোক পরিবর্তিত হয়ে গেল অসীম ক্ষমতার অধিকারী, দয়া মায়াহীন এক চণ্ডাল সম মানব শরীরে। একদা এক শারীরিক শিক্ষা পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হলো জঙ্গলের বাঘের সামনে। পিছন থেকে লক্ষ্য রেখেছেন গুরুরা। শুধু হাতে একটি কাঠের তৈরি বল্লম, ওই মাত্র বল্লম দিয়েই সে বাঘটিকে হত্যা করে ফেললেন, এবং তাও নির্মমভাবে। গুরুরা এখন ভীষণ খুশি। সামরিক বিদ্যায় মাত্র 16 বছর বয়সেই সে দক্ষ পটু এমন একটি কাণ্ড কারখানা করে বসেছে। চতুর্দিকে ছড়িয়ে পড়ল তার এই বীরত্বের কথা।
কথা মহারাজার কানেও উঠল। ঠিক এরকম সময় তক্ষশিলায় হঠাৎ করে সৃষ্টি হয়েছে রাজার প্রতি জনরোষ, জনবিদ্রোহ। চাণক্য বিন্দুসারকে পরামর্শ দিলেন, তক্ষশিলায় অশোককেই পাঠাও, ওই পারবে এই জনরোষ দমিত করতে। বিন্দুসার মহামন্ত্রীর পরামর্শ মতো অশোককে পাঠালেন বটে, কিন্তু সঙ্গে দিলেন সুসজ্জিত বেশ কিছু সামরিক বাহিনী। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে গিয়ে শুধুমাত্র আলোচনার মাধ্যমেই প্রজাদের সাথে কথা বলে জনবিদ্রোহ থামিয়ে দিলেন তিনি। ফিরে এলো তক্ষশিলায় শান্তি। বালক অশোকের সামরিক পরীক্ষার সাথে সাথে রাজপাঠের তথা রাজধর্মের পরীক্ষাও হয়ে গেল, আর তাতে তিনি সম্পূর্ণ উত্তীর্ণ। কিন্তু মন্ত্রী মহাশয়দের পরামর্শের বিরুদ্ধে গিয়ে একটি কূটনৈতিক কারণবশত মহারাজ বিন্দুসার বুদ্ধি করে অশোককে তক্ষশিলার রাজভার দিয়ে ওই অঞ্চলের শাসক করে দিলেন। কারণ তাহলে যোগ্য হওয়া সত্ত্বেও সম্রাটের যোগ্য উত্তরসূরি রূপে তাকে আর সম্রাট সিংহাসনে বসানোর চাপ থাকবে না, আর তার দ্বারা বিন্দুসার তার প্রিয় পুত্র সুসীমকেই পরবর্তী সম্রাট করতে পারবেন। তাতে করে মন্ত্রী মহাশয়রা মনক্ষুণ্ণ হতে পারবেন না। কিন্তু বিধাতার ইচ্ছে ছিল যে অন্যই। হঠাৎ করে বিন্দুসার অসুস্থ হয়ে পড়লেন। খবর গেল রাজা অশোকের কাছেও। পিতার অসুস্থতার খবর শুনে তার তো একবারের জন্য যাওয়া উচিত পাটলিপুত্রে। সেই মতো তিনি দেখতে গেলেন পিতাকে। ভদ্রবাহু নামের এক মন্ত্রী মহাশয়, যিনি সুসীমের খুব কাছের লোক ছিলেন, তিনি সুসীমকে কুপরামর্শ দিলেন, এই সুযোগ অশোক পিতা মহারাজকে দেখতে পাটলিপুত্রে এসছে। তক্ষশিলা এখন শাসক শূন্য, তুমি চটজলদি সেখানে চলে যাও, ওখানকার মানুষকে উত্ত্যক্ত করে অশোকের বিরুদ্ধাচরণে উস্কাতে থাকো। এটা করলে সম্রাটের চোখে সেপ পড়ে যাবে, আর সম্রাট তার কাছ থেকে তক্ষশিলার শাসনভার কেড়ে নিয়ে তাকে নির্বাসিত করে দেবেন। তোমার পথের কাঁটা সরে যাবে, নইলে একদিন অশোক ক্ষমতা সঞ্চয় করে তোমার থেকে সম্রাটের সিংহাসন কেড়ে নেবে। সে মতো সুসীম তক্ষশিলায় গিয়ে এমন কাজটাই করতে শুরু করলেন। এদিকে দিনে দিনে সম্রাট বিন্দুসারের শারীরিক অবস্থা আরও অবনতি হতে শুরু করেছে। রাজবৈদ্যরা একরকম তো জবাবই দিয়ে দিয়েছেন। সম্রাট সে কথা বুঝতে পেরে চটজলদি সুসীমের রাজ্যাভিষেক করতে উদ্যত হয়ে পড়লেন, যাতে তিনি বর্তমান থাকতে থাকতে এই কাজটিকে সম্পূর্ণ সম্পাদন করে যেতে পারেন। কি মনে হয় বন্ধুরা, অশোক কি তাহলে অবহেলিতই থেকে যাবে ভাই সুসীমের কাছে? সুসীমই কি তাহলে সম্রাট সিংহাসনে বসবেন? কি হবে তাহলে অশোকের? কিভাবে সম্রাট হবেন তিনি? সেসব কথা জানতে একটু খালি অপেক্ষা। আমার পরের এপিসোডটা লক্ষ্য করুন, সেখানে সবটুকু জানতে পারবেন সম্রাট অশোকের সম্বন্ধে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী গল্পে এর পরের এপিসোডে শোনাবো পুরো গল্পটি। তার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় নিলাম, সকলের শুভ কামনা করে। নমস্কার।